সুদানে গণহত্যা ২ বছরে ১.৫ লাখ প্রাণহানি। স্যাটেলাইটের ছবিতে মিলল প্রমাণ। মানবিক সংকটে গাজার প্রায় ২৪ লাখ মানুষ। ত্রাণের ৭৫%ই আটকে রেখেছে ইসরায়েল। দর্শক, শিরোনাম শুনছিলেন, পুরো খবর জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি মিলা খন্দকার। সুদানের এলফাশার শহর দখলের পরে গণহত্যায় মেতে ওঠে আধা সামরিক বাহিনী আরএসএফ। স্যাটেলাইটের ছবি বিশ্লেষণে মিলেছে তথ্য, যাতে বাড়ির দরজা, রাস্তা, ফুটপাত সহ শহরের অলিগলিতে আবর্জনার মতো পড়ে থাকতে দেখা গেছে মরদেহ। ইন্টারনেটের টুটি চেপে ধরা হয়, ভেঙে দেয়া হয় যোগাযোগ ব্যবস্থা। একটি দল মোতায়েন করা হয় যাদের দায়িত্ব মরদেহ মাটি চাপা দেয়া, আর একটি দলের দায়িত্ব পানি দিয়ে রক্তের দাগ পরিষ্কার করা। এত শত কসরতে বিশ্ববাসীর কাছ থেকে লুকিয়ে রাখা হয় সুদানে গণহত্যার চিত্র, কিন্তু নির্যাতনের মাত্রা এতটাই বীভৎস যা মহাকাশ থেকে পৃথিবীর দিকে তাকাতেই ফাঁস হয়ে গেল অকপটে। এভাবেই স্যাটেলাইট ছবিতে ধরা পড়ে সুদানের রক্তের ঢল ও পোড়ামাটির চিত্র। কোথাও ট্যাঙ্কের সাথে হাত ঝুলিয়ে টেনে নেওয়া হচ্ছে, কোথাও গরম বালিতে পিঠ দিয়ে শুয়ে রাখা হয়েছে, কখনো আবার গল্প করতে করতেই আচমকা চালানো হচ্ছে গুলি। গেল সপ্তাহে সুদানের পশ্চিম দারফুরের শহর এলফাশের দখলে নেয় দেশটির আধা সামরিক বাহিনী আরএসএফ বা র্যাপিড সাপোর্ট ফোর্স। জাতিসংঘের তথ্য অনুযায়ী শহরটি দখলের প্রথম সপ্তাহেই আরএসএফ সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে বেসামরিক মানুষদের হত্যা করে। তবে এতেও কি শেষ হয়েছে দুর্দশা? ইয়েল বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটারিয়ান রিসার্চ ল্যাবের হাতে এসেছে নতুন আরও কিছু স্যাটেলাইট ছবি, যা বিশ্লেষণ করে দেখা যায় শহর থেকে বাসিন্দাদের বাইরে যাওয়ার কোনো লক্ষণ নেই। তাই আশঙ্কা করা হচ্ছে বিপুল সংখ্যক মানুষ হয় সবাই নিহত, না হয় এখনও বন্দী অবস্থায় আছে। আরএসএফ বা র্যাপিড সাপোর্ট ফোর্স দারফুর ভিত্তিক একটি আধা সামরিক বাহিনী, যারা গেল ৩ বছর থেকে সুদানের সেনাবাহিনীর সাথে গৃহযুদ্ধে লিপ্ত। এ সংঘাতে এখন পর্যন্ত ১.৫ লাখের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে, বাস্তুচ্যুত হয়েছে ২.৫ কোটির বেশি মানুষ। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। নাইজেরিয়ায় খ্রিস্টানদের ওপর সহিংসতা বন্ধ না হলে দেশটিতে সামরিক অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন ট্রাম্প। জানান, নাইজেরিয়ার সরকার যদি খ্রিস্টানদের ওপর চলা আগ্রাসী তৎপরতা থামাতে ব্যর্থ হয়, তাহলে দেশটিতে সর্বশক্তি দিয়ে হামলা করবে ওয়াশিংটন। সে সাথে বন্ধ করে দেয়া হবে সব ধরনের সহায়তা। শুক্রবার নাইজেরিয়াকে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনকারী দেশ হিসেবে তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র। তবে অভিযোগ অস্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট। ফের ক্যারিবীয় সাগরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী, এতে প্রাণ গেছে ৩ জনের। স্থানীয় সময় শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই পরিচালিত হয় এ অভিযান। দেশটির গোয়েন্দা সংস্থা বলছে, বিধ্বস্ত জাহাজটি জড়িত ছিল মাদক পাচারে এবং সেটি নিয়ন্ত্রণ করছিল মার্কিন তালিকাভুক্ত সন্ত্রাসী সংগঠন। সেপ্টেম্বর থেকে অঞ্চলটিতে এ নিয়ে ১৫ দফা হামলা চালালো যুক্তরাষ্ট্র। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৬৪ জন। ট্রাম্প প্রশাসনের দাবি, মাদক পাচার ঠেকাতে এ অভিযান তাদের। যদিও এ দাবি নাকচ করে একে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। ফিলিস্তিনিদের জন্য আসা ত্রাণের ৭৫%ই আটকে রেখেছে ইসরায়েল। এতে মানবিক সংকটে গাজার প্রায় ২৪ লাখ মানুষ। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে নীরব ভূমিকায় যুক্তরাষ্ট্র। একই সাথে উপত্যকা জুড়ে চলছে হত্যাযজ্ঞ। লেবাননেও হামলা অব্যাহত রেখেছে জায়নবাদীরা। ক্ষুধাকে অস্ত্র বানিয়ে ফিলিস্তিনিদের হত্যায় মেতেছিল ইসরায়েল। যুদ্ধবিরতি ঘোষণায় আশায় বুক বেঁধেছিল উপত্যকাটির মানুষ, ভেবেছিল এবার হয়তো মিলবে আহার। তবে সে পথও বন্ধ করে দেয় দখলদাররা। গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিশ্রুত ত্রাণের মাত্র ১/৪ ঢুকতে দিচ্ছে ইসরায়েল। ৭৫%ই পড়ে রয়েছে উপত্যকার বাইরে, অর্থাৎ প্রতিদিন গড়ে মাত্র ১৪৫টি ট্রাক প্রবেশের অনুমতি পেয়েছে।
যা নির্ধারিত দৈনিক 600 ট্রাকের মাত্র 24%। গাজার সরকারি দপ্তরের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে ত্রাণ ও বাণিজ্যিক পণ্যবাহী ট্রাকগুলোকে বাধা দিচ্ছে ইসরায়েল। এত কিছুর পরও নীরব ভূমিকায় মধ্যস্থতা করা যুক্তরাষ্ট্র। এদিকে চুক্তি ভঙ্গ করে উপত্যকার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দক্ষিণাঞ্চলীয় খান ইউনুস এলাকায় কামান ও ট্যাঙ্কের গোলায় প্রাণ গেছে অনেকের। জাবালিয়া শরণার্থী শিবিরের পূর্ব দিকের কয়েকটি আবাসিক ভবনও গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা। আকাশে ড্রোনের উপস্থিতি ও বোমা বর্ষণের কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছতে পারছে না গাজার সিভিল ডিফেন্স সংস্থা। বোমা হামলায় নিহত শিশুর কি এমন দোষ ছিল? কেন আমাদের ওপর এত নির্মমতা? গাজার মানুষ কবে নাগাদ স্বাভাবিক জীবনে ফিরবে সে নিশ্চয়তা কেউই দিতে পারছে না। লেবাননেও হামলা অব্যাহত রেখেছে জায়নবাদীরা। এতে 1 বছর ধরে চলা যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। নতুন করে নাবাতিয়া জেলায় হতাহত হয়েছে বেশ কয়েকজন। 2024 সালের নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকরের পরও দক্ষিণ লেবাননের 5টি অঞ্চলে সেনা মোতায়েন রেখেছে আইডিএফ। প্রতিদিনই চুক্তি লঙ্ঘন করে হামলা চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। জাতিসংঘের তথ্য মতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী লেবাননে অন্তত 111 জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতের ঘটনায় 2 ব্রিটিশ নাগরিককে আটক করা হয়েছে, তবে এই ঘটনায় সন্ত্রাসের যোগ নেই বলে দাবি করেছে পুলিশ। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ডনকাস্টার থেকে লন্ডন কিংস এলাকায় যাচ্ছিল একটি যাত্রীবাহী ট্রেন। হান্টিংটন এলাকায় পৌঁছালে ছুরি নিয়ে যাত্রীদের উপর হামলা করেন 2 অজ্ঞাত ব্যক্তি। এতে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় বেশ কয়েকজনকে। খবর পেয়ে হান্টিংটন স্টেশনে ট্রেনটি থামিয়ে দেয় পুলিশ। গ্রেপ্তার করা হয় 2 জনকে। এতে বিঘ্নিত হয় রেল যোগাযোগ। মেক্সিকোর সেনোরা প্রদেশে একটি সুপার মার্কেটে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে প্রাণ গেছে 23 জনের, আহত হয়েছেন আরও 11 জন। স্থানীয় সময় শনিবার ওয়ালডোস নামে একটি দোকানে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় দেশটিতে চলছিল ঐতিহ্যবাহী ডে অফ ডেড উৎসব। বিস্ফোরণের শুরুতেই উড়ে যায় দোকানটির জানালার একাংশ। এরপর ছড়িয়ে পড়ে আগুন, যাতে পুড়ে যায় দোকানটির সামনের অংশ। প্রাথমিকভাবে কোনো হামলা বা সহিংসতার আলামত পায়নি তদন্তকারী সংস্থা। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক ত্রুটিজনিত বিস্ফোরণ থেকেই সূত্রপাত হয় আগুনের। অঞ্চলটির অ্যাটর্নি জেনারেল গুস্তাভো সালাস জানান, অধিকাংশ মৃত্যুই হয়েছে বিষাক্ত গ্যাসে শ্বাস নেওয়ার কারণে। চীনের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর আবারও রক্তাক্ত মিয়ানমারের রাখাইন রাজ্য। বৃহস্পতিবার বিদ্রোহী এই জোট নিয়ন্ত্রিত অঞ্চলে বিমান ও নৌ হামলা চালায় মিন অং হ্লাইং সরকার, জানিয়ে ক্ষোভে ফুঁসছে জোটভুক্ত আরেক বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। তাদের দাবি, যুদ্ধবিরতির সুযোগ নিয়ে আবারও বড় হামলা জোরদার করেছে জান্তা সরকার, যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বেসামরিক অবকাঠামো। কোনোভাবেই শান্তি ফিরছে না মিয়ানমারে। দিন না পেরোতে ভেস্তে গেল চীনা মধ্যস্থতা চুক্তি। এতে ফের সংঘাতে জড়াচ্ছে জান্তা সরকার ও বিদ্রোহীরা। মঙ্গলবার চীনের মধ্যস্থতায় এক চুক্তির অধীনে মান্দালা অঞ্চলে রুবির খনির কেন্দ্র মোগোক ও শান থেকে পিছু হটে টিএনএলএ। সেই সুযোগে রাখাইন রাজ্যে হামলা আরও তীব্র করে জান্তা সরকার। এমনটাই অভিযোগ দেশটির সবচেয়ে শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির। শুধুমাত্র বৃহস্পতিবার একদিনেই আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন রাথেটং, পোন্নাগিউইন, পাউকতা শহরের পাশাপাশি কিয়াকভিউ সিত্তেওতে হামলা চালায় মিন অং হ্লাই সরকার। লক্ষ্যবস্তু করা হয় রাখাইনের শত শত বেসামরিক জনগণকে। এতে নিহত হন 8 জন, আহত বহু মানুষ। এছাড়া সশস্ত্র গোষ্ঠীটির সামরিক স্থাপনাতেও চলে তাণ্ডব। এই ঘটনায় ক্ষোভ ছেড়েছে আরাকান আর্মি। শুক্রবার এক বিবৃতিতে তারা জানায়, পরাজয় ঢাকতে বেসামরিক নাগরিকদের নির্মমভাবে হত্যা করছে জান্তা সরকার। সেই সঙ্গে আরও বোমা হামলার সম্ভাবনা জানিয়ে জনগণকে সতর্ক থাকার পরামর্শ গোষ্ঠীটির। মিয়ানমারের জান্তা বিরোধী বিদ্রোহী জোট 3 ব্রাদারহুড অ্যালায়েন্সের একটি অংশ টিএনএলএ। জোটের অন্য সদস্যরা মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি বা MNDAA ও আরাকান আর্মি বা AA। নাসরিন আক্তার, চ্যানেল 24। দিল্লির সাধারণ এক পরিবার থেকে উঠে এসে এখন বলিউডের বাদশা। 3 দশকেরও বেশি সময় পর্দায় জাদু ছড়িয়ে এখনও তিনি অমলিন।
খলনায়ক, কিং অফ রোমান্স বা অ্যাকশন হিরো সবখানেই সেরা শাহরুখ খান। আজ তার 60তম জন্মদিন। किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। দিল্লির এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম, কিন্তু স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া, হলোও তাই। এখন সারা বিশ্বেই তার অগণিত ভক্ত, এক আবেগ, ভালোবাসা আর উন্মাদনার নাম শাহরুখ খান। বলিউড বাদশার আজ 60তম জন্মদিন। এর মধ্যে 30 বছরেরও বেশি সময় কাটিয়েছেন বলিউডে। শুরুটা নাটক এবং ছোট পর্দায় হলেও 1992 সালে দিওয়ানা ছবির মাধ্যমে শুরু হয় তাঁর স্বপ্নযাত্রা। প্রথম সিনেমাতেই ঝুলিতে পড়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। এরপর আর পিছিয়ে ফিরতে হয়নি। 1995 সালে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ছবি দিয়ে বলেই পাড়ায় নিজেকে চেনান রোমান্স কিং হিসেবে। একে একে দর্শকদের উপহার দেন বাজিগর, কুছ কুছ হোতা হ্যায়, দেবদাস, বীরসারা, বাদশাহ, মেহুনা, ডন, ওম শান্তি ওম, চেন্নাই এক্সপ্রেসের মতো বহু সিনেমা। 2023 সালের শুরুতেই পাঠান, জওয়ান আর ডাঙ্কির হাত ধরে এক নতুন খান অধ্যায়ের শুরু। শুধু তাই নয়, অ্যাটলি কুমারের জওয়ান ছবিতে কাজ করে সেরা অভিনেতা হিসেবে অর্জন করেন জাতীয় পুরস্কার। 1991 সালে ভালোবেসে জুটি বেঁধেছিলেন গৌরী খানের সাথে। 3 সন্তান নিয়ে সংসারের ক্যারিয়ারও সফল এই নায়ক। বলিউডের সবচেয়ে ধনী তারকার নামও শাহরুখ। সিনেমায় অভিনয়ের পাশাপাশি প্রযোজনা থেকে বিজ্ঞাপন চিত্রের মডেলিং সহ নানা মাধ্যম থেকে উপার্জন করেছেন অর্থ। সম্প্রতি প্রকাশিত 2025 সালের হুরুন ইন্ডিয়ার রিচ লিস্টে প্রথম স্থানে জায়গা পেয়েছেন তিনি। তার সম্পদের পরিমাণ 12,490 কোটি রুপি। একটা স্বপ্ন, এক অনলস যাত্রা আর এক অনন্ত ভালোবাসার নাম শাহরুখ খান। আজ তিনি বলিউডের বাদশা, বিশ্বের হৃদয়ে রাজত্ব করা এক কিংবদন্তি। মুর্শনৈশী, চ্যানেল 24। মেক্সিকোর রাস্তায় কঙ্কালের কুচকাওয়াজ, ভয়ের বদলে নেচে গেয়ে আনন্দে ভাসছেন মানুষ। রাজধানী মেক্সিকো সিটিতে ডে অব দ্য ডেড বা মৃত দিবসের শোভাযাত্রায় দেখা যায় এমন দৃশ্য। রং বেরঙের সাজ পোশাকে অংশ নেন হাজারো মানুষ। মূলত মৃত স্বজনদের প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজন করা হয় ব্যতিক্রমী এই প্যারেডের। দর্শক, এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময়ে চোখ রাখুন চ্যানেল 24 পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।